ঈশান, তুমি কেন এরকম পাগলামি করছো বলো তো? আমি তো বললাম তুমি যা চাও সেটাই হবে। আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? তুমি আমার কাছে যা চেয়েছো আমি তো সেটা দেওয়ার চেষ্টা করেছি। আর এখন তো আমাদের বিয়ে হয়েছে, তাই আমার সব কিছু তোমার। তুমি যখন খুশি আমাকে আদর করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। নিশির হঠাৎ এরকম কথাতে ঈশান একটু হতভম্ব হয়ে যায়। ও শুধু বলেছিল বাসায় যাবে, আর নিশি এরকম একটা নাটক শুরু করে দিয়েছে। তাই ও বলতে লাগলো, তুমি কী সব বলছো? আমি কখন এসব বললাম, হ্যাঁ? বলতে হবে কেন? আমি কি জানি না বলো? তুমি কলেজে গিয়ে না অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করো, ওদের সাথে সময় দাও, আমাকে একটু ভালোবাসো না, এতে কি আমার কষ্ট হয় না বলো? এমনটা কেন করো বলো? তুমি তো আমার স্বামী। তার উপরে যদি তুমি অন্য মেয়েদের সাথে এভাবে কথা বলো, আমার খারাপ লাগে না বলো? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে পারতে এমনটা করতে। আমি আবার কখন কোন মেয়ের সাথে কথা বললাম? আমার মতো ছেলের সাথে কোনো মেয়ে কথা বলবে, হ্যাঁ? দেখো, এখন লুকানোর চেষ্টা করো না তো, আমি সবটাই জানি। তুমি আমার সামনে দিয়ে ওই মেয়েগুলোর হাত ধরে কথা বলো, ওদের সাথে কিসব উল্টোপাল্টা করে, সেটা সেটা আমার জানতে বাকি নেই। ভীষণ কেন এরকম করছো? আমি তো বলেছি তুমি যখন চাইবে আমি তখনই তোমার হব। নিশির এরকম উল্টাপাল্টা কথা ঈশান অবাকের উপর অবাক হয়ে গেল। ওর মনে হচ্ছিল যে হয়তো নিশি কাউকে শোনানোর জন্য এরকম কথা বলছে। তাই ও এদিকে ওদিকে তাকাতে লাগলো। তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো নিশির আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। ঈশান কিছু বলতে যাবে, তার আগে নিশি যেটা করলো ঈশান সেটা কখনো কল্পনাও করেনি। নিশি হঠাৎ করে ঈশানের পায়ের কাছে বসে পড়লো আর ওর পাগুলো জড়িয়ে ধরে বলতে লাগলো, ঈশান, তুমি যা চাও সেটাই হবে। তুমি যদি চাও আব্বু সব সম্পত্তি তোমার নামে করে দিতে বলবে, তাও তুমি যেও না প্লিজ। তুমি যখন যেখানে থাকবে বলবে, আমি শুধু সেখানেই থাকবো। তাও সেটা আমি তোমাকেই চাই। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আর অন্য মেয়েদের সাথে ওইরকম করো না প্লিজ। ঈশান, আমার খুব কষ্ট হয় জানো তো। তুমি আমাকে এভাবে কষ্ট দিও না। দরকার হলে একবার মেরে ফেলো, এতে কষ্ট দেওয়ার থেকে তো বেঁচেই যাবো। তাও প্লিজ এভাবে কষ্ট দিও না, আর আমাকে ছেড়ে যেও না। নিশির কথায় ঈশান কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিশির এমন একটা নাটক করবে ওর আব্বু আম্মুর সামনে, ঈশান সেটা কখনো ভাবেনি। নিশি কান্না করছে দেখে আব্বু আম্মু এগিয়ে আসলো। আম্মুকে দেখে যেন নিশির কান্না দ্বিগুণ হয়ে গেল। নিশি ঈশানের পা ছেড়ে দিয়ে তারপর উঠে আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু, তুমি ঈশানকে বলো না ও যেন বাসা ছেড়ে না যায়। ও যেভাবে থাকবে আমি সেভাবেই থাকবো। তো তুমি ওকে যেতে বারণ করো। ও আমাকে ভালোবাসে না, তাতে আমার কোনো আফসোস নেই। আমি তো ওকে ভালোবাসি, প্লিজ এর সাথে তুমি যেও না। ঈশান কিছু বলে ওঠার আগেই নিশির আব্বু বলতে লাগলো, আমার ভাবতে অবাক লাগছে তোমার মতো একটা ছেলের সাথে কিনা আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, যে কিনা আমার মেয়েটাকে এইভাবে অবহেলা আর কষ্ট দিয়ে যাচ্ছে। শুধু আমার মেয়ের সুখের কথা ভেবে তোমার সাথে মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তুমি যে আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিবে সেটা আমি ভাবতেও পারিনি। আঙ্কেল, আমি এরপরে তোমার মুখ দিয়ে কথা বের হচ্ছে এত বড় একটা অন্যায় করে আমার মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে, তারপরে তোমার মুখ দিয়ে কথা বের হচ্ছে। আঙ্কেল বিশ্বাস করেন আমি এমন কিছু করিনি। বিশ্বাস? কিসের বিশ্বাস? তোমাকে তো আমরা নিজের ছেলের মতো ভেবেছিলাম, কিন্তু তুমি কি না আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছ। আমি তোমার আব্বুকে বলেছিলাম আমার যা কিছু আছে সব আমি তোমার নামে করে দিব, তাও শুধু তুমি আমার মেয়েটাকে যেন কষ্ট না দাও। প্লিজ তুমি ওকে কষ্ট দিও না। তুমি যদি চাও আমি আজকেই আমি সবকিছু তোমার নামে লিখে দিব, তাই প্লিজ আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিও না। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? তোমার আঙ্কেল ঠিকই বলেছে। তাও তুমি প্লিজ আমার মেয়েটাকে কষ্ট দিও না। ওর কষ্টটা দেখলে আমার যে সেটা সহ্য করতে পারবো না। তুমি ওকে একটু সুখে রাখো। আঙ্কেল, আন্টি, প্লিজ আমার কথাটা তো শুনবেন। আমি এমন কিছু করিনি। নিশি শুধু শুধু আপনাদের সামনে আমাকে ছোট করার জন্য এমনটা করছে। দেখো বাবা, আমার মেয়ে নিজের স্বামীকে ছোট করার জন্য এমনটা করে না। আমি আমার মেয়ের সেই শিক্ষা দেইনি। ও কখনোই এমনটা করবে না। ঈশান কী বলবে বুঝে উঠতে পারছে না। ও জানে এখন শত বললেও কেউ ওর কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ ওনাদের মেয়ে ওনাদের চোখে একটা কালো পর্দা ফেলে দিয়েছে, যেটা উঠিয়ে ওনাদের সব সত্যিটা বিচার করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছেন। ঈশান কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থেকে তারপর কলেজের দিকে চলে গেল। গিয়ে মন খারাপ করে বসে রইল। তখন রাফিন বিষয়টা জিজ্ঞেস করলে ওকে বিষয়টা শেয়ার করলো। তখন রাফিন চুপ করে রইল আর ঈশান বলতে লাগলো, জানিস তো, মাঝে মাঝে মনে হয় গরিব হয়ে জন্ম নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। নাহলে এরকম অবহেলার অপমানটা সহ্য করতে হতো না। সেদিন শুধু আব্বু আম্মুর জন্যই বাজে মেয়েটাকে আমার বিয়ে করতে হয়েছে। না হলে ওর মতো একটা নাটকবাজ মেয়েকে আমি কখনো বিয়ে করতাম না। আচ্ছা আঙ্কেল, আন্টিকে আমি এই কথাগুলো বলবো? তোর কি মনে হয় ওরা আর আমার কথা বিশ্বাস করবে? কখনোই না। ওরা সে বিয়ের প্রথম দিন থেকে আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এরপর হয়তো আমার সাথে আর কথাই বলবে না।
টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। ঠিক। আর আমার জীবনে কখনোই না। এই মেয়েটা যতদিন আমার জীবন থেকে যাবে না, আমার জীবনটা তো এতদিনে শেষ হয়ে যাবে। আমি এর এসব নিয়ে ভাবি না। এর থেকে তো মরে যাওয়াটা অনেক ভালো ছিল। কি সব উল্টাপাল্টা বলছিস? মরে গেলে কি সব সমস্যার সমাধান হয় বল? জানি না। এভাবেই কেটে গেল একটা মাস। আর একটা মাসে নিশি যেখানে যখন যেভাবে পেরেছে ওর আব্বু আম্মু এমনকি ঈশানের আব্বু আম্মুর কাছেও ওকে ছোট করতে ছাড়েনি। ঈশান যতবারই নিজের বাসায় যেতে চেয়েছে নিশি ওকে কোনো না কোনোভাবে আটকে দিয়েছে। যদিও দু একদিনের জন্য বাসায় গিয়েছে, নিশি গিয়ে কান্নাকাটি করে ওকে নিয়ে এসেছে। ওই দিন নিশির আব্বু ফোন করে ঈশানের আব্বু আম্মুকে বলে দিল আব্বু আম্মুর ওর সাথে তেমনভাবে কথাই বলে না। তো প্রতিদিনের মতো আজকেও ঈশান আগে উঠেই বাসায় বাইরে চলে এসেছে। নাহলে প্রতিদিন ঈশানকে যেভাবে নিশি অপমান করে সেভাবেই অপমান করতো। তাই ঈশান ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। ও বারবার ভাবে এই শহর ছেড়ে চলে যাবে, কিন্তু আব্বু আম্মুর জন্য ছেড়ে যেতে পারে না। সেদিন কলেজে আসার পরেই ঈশান রাফিনের সাথে বসে কথা বলছিল। এমন সময় নিশি ওদের সামনে এসে দাঁড়ায় আর বলে, এই ছোট, তোকে বলেছি না তুই আমাকে না বলে কোথাও যাবি না? তারপরে তুই আমার আগে বাসা থেকে কেন বেরিয়েছিস? নিশির কথায় ঈশান ওর দিকে তাকিয়ে রইল। তখন রাফিন বলল, এতদিন শুধু ওর মুখ থেকে শুনেছি তুমি ওর সাথে কেমন ব্যবহার করো, কিন্তু আজকে নিজ চোখে দেখেছি। আচ্ছা, তোমার কি লজ্জা করে না নিজের স্বামীর সাথে এভাবে কথা বলতে? স্বামী? তাও যেখানে আমি বিয়েটাই মানি না সেখানে ওকে স্বামী হিসেবে মানবো, সেটা নিতান্তই হাস্যকর বিষয়। সেটা তুমি না মানতেই পারো, কিন্তু এখন তো তোমাদের বিয়ে হয়েছে, অন্তত এখন ওর সাথে একটু ভালোভাবে কথা তো বলতে পারো। আর তুমি তো ইচ্ছে করে ওকে বিয়েটা করেছিলে। ওকে বিয়ে করেছি কি জন্য জানো? শুধু কষ্ট দেওয়ার জন্য। ওর কত বড় সাহস ও সবার সামনে আমার গায়ে হাত তোলে। এর জন্য তোকে সারা জীবন পস্তাতে হবে। ও বুঝতে পারবে নিশি কি জিনিস। এবার রাফিন আবার কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে লাগলো, ছেড়ে দে। শুধু শুধু ওর সাথে ঝামেলা বাড়াচ্ছিস। দেখেছো তোমার বন্ধু আমাকে এখন কতটা ভয় পায়? বিষধর সাপকে মানুষ ভয় পাবে না তো কি আদর করবে? তুমি হচ্ছে সেই বিষধর সাপ, যেখানে একটা মানুষের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো। তোমার সাহস তো কম না। কথাগুলো বলেই নিশি ঈশানকে ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মেরে দিল। আর ও নিচের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, এটা কথা কি জানো তো, দেয়ালেরও কিন্তু দুইটা দিক থাকে। একদিকে আঘাত করলে আরেক দিক ঠিকই টের পাবে। তাই এই আঘাতটা একটা সময় তুমি ঠিক ফেরত পাবে। এরপরেও তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে, তারা তোর হচ্ছে। নিশি আবার ঈশানকে থাপ্পড় মারতে গেলে তখন রাফিন ওর হাতটা ধরে ফেলে। তারপর হাতটা সরিয়ে দিয়ে বলল, বেশ, অনেক হয়েছে আর না। ও গরিব বলে কেউ মানুষ না, নাকি ওর সহ্য সীমা বলতে কিছু নেই? তুমি যা করছো না, এর জন্য তোমাকে অবশ্যই পস্তাতে হবে। আর আজকে ঈশান বলল না, এই আঘাতটা তুমি একদিন ফেরত পাবে, আর হাড়ে হাড়ে টের পাবে। একজনকে কষ্ট দিলে কতটা কষ্ট পেতে হয়, তোমাকেও একদিন এই ঈশানের জন্য কাঁদতে হবে। ওর জন্য কাঁদবো আমি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ওর মতো একটা ছোট লোকের জন্য আমি কাঁদতে যাবো? এবার রাফিন রেগে গিয়ে নিশির গায়ে হাত তুলতে গেলে ঈশান ওকে আটকিয়ে দেয়। তারপর টানতে টানতে ওকে সেখান থেকে নিয়ে গেল। সেদিন রাফিন আর ঈশান ক্লাস করলো না। নিশি ক্লাস করতে লাগলো আর ভাবতে লাগলো ও ঈশানের সাথে যেটা করছে সেটা কি ঠিক করছে কিনা। তো রাফিন আর ঈশান দুজনেই কলেজের বাইরে চলে আসলো। তারপর রাফিন ঈশানকে জোর করে একটা জায়গায় ঘুরতে নিয়ে গেল। তো ঠিক কলেজ ছুটির সময় তাহলে ঈশান রাফিনকে বাসায় নিয়ে আসতে বললে তখন রাফিন নিশিদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলো। কিছুটা আসতেই ওরা একটা নির্জন রাস্তায় চলে আসলো আর দেখতে পেল দূরে কয়েকটা ছেলে একটা মেয়েকে খুব ডিস্টার্ব করছে। যেটা দেখে ঈশান বলল, ওখানে কি হচ্ছে বলো তো? কি আর হবে, ওই বখাটেদের যে কাজটা সেটাই করেছে। একটু দ্রুত চলো তো দেখি ওখানে কি হচ্ছে। রাফিন দ্রুত বাইক চালিয়ে সেখানে যেতেই ওরা যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কয়েকটা ছেলে নিশির সাথে খুব বাজে বিহেভ করছে, আর সেই ছেলেগুলো কলেজের কিছু সিনিয়র বখাটেদের দল। এবার ঈশান তাড়াহুড়ো করে বাইক থেকে নেমে তারপর নিশির সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, এখানে কি হচ্ছে? আর এই যে ভাইয়ারা, আপনারা ওকে ডিস্টার্ব করছেন কেন? সবাই দেখ, হিরোর আগমন ঘটেছে। হিরো নাকি এখন আবার হিরোগিরি করতে এসেছে। এই শালা, তুই কে রে? এখান থেকে দূর হয়ে যা, নাহলে তোকে মেরে একদম মাটিতে গেড়ে রেখে দেবো। দেখো ভাই, আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না। তোমরা ওকে ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তুই কি ঝামেলা করবি রে? আমাদের সাথে তোর ঝামেলা করার মতো সাহস আছে? কলেজের সেই চকলেট বয়টা নাকি আমাদের সাথে ঝামেলা করবে? এখান থেকে যা,
আর এই দেমাগি মালটাকে আমাদের হাতে ছেড়ে দিয়ে যা। আজকে তো ওর সাথে রোম্যান্স না করে ছাড়বই না। এবার আরেকটা ছেলে নিশির দিকে হাত বাড়াতে গেলেই ঈশান ওর হাতটা ধরে ফেলল। সাথে সাথে ওর সামনে থাকা ছেলেটা এটা একটা ঘুষি মেরে দিতেই ঈশান ছেলেটার হাত ছেড়ে দিল। এবার যখনই আরেকটা ছেলে নিশির দিকে হাত বাড়াবে তখন ঈশান ছেলেটার মুখ বরাবর একটা ঘুষি মেরে দিল। সাথে সাথেই ছেলেগুলো ঈশানের ওপর চড়াও হতেই রাফিন আর দেরি না করে ওদের সাথে মারপিট শুরু করলো। ওদের সাথে ঈশানদের পেটে উঠতে বেশি সমস্যা হলো না। তো মিনিট দুয়েকের মধ্যেই ওরা ছেলে তিনটাকে মেরে মাটিতে ফেলে দিল। আর ওদের দেখেই বোঝা যাচ্ছিল ওরা নেশা করে এসেছে। তারপর ঈশান গিয়ে দেখলো নিশি মাথা নিচু করে দাঁড়িয়েছে। তখন ও নিশির সামনে গেল। ঈশান নিশিকে স্ত্রী হিসেবে না মানলেও, এই বিয়েটাকে না মানলেও ও চায় না নিশির কোনো ক্ষতি হোক। এবার ঈশান ওকে কিছু বলতে যাবে, এর মাঝে একটা ছেলে উঠে এসে পকেট থেকে একটা ছুরি বের করে যখনই ঈশানের দিকে এগিয়ে যাবে তখন রাফিন ঈশান বলে একটা ডাক দিতেই ঈশান ছেলেটার দিকে তাকাতেই সাথে সাথেই ও ছুরিটা চালিয়ে দিলে। তখন ঈশান হাতটা উঁচু করতেই হাতটা অনেকটা খানি কেটে যায়। ছেলেটা ঈশানের হাতে রক্ত দেখেই একটু ভড়কে যায়। তখন ঈশান ওর কান বরাবর একটা জোরে থাপ্পড় দিতেই ছেলেটার জায়গায় বসে পড়ে। এর মাঝে রাফিন এসে ছেলেটাকে কয়েক ঘা দিতেই ওরা সেইখান থেকে পালিয়ে যায়। ঈশানের হাতে রক্ত দেখে নিশির বুকের ভিতর ধুক করে ওঠে। মুহূর্তের মধ্যে চিনচিন করে ব্যথা করতে শুরু করে। আজকে ওর জন্য এরকম একটা অবস্থা ঈশানকে পড়তে হলো। ঈশান ওর হাতটা চেপে ধরলো। তখন নিশি এসেই ঈশানের হাতটা যখনই ধরতে যাবে তখনই ঈশান ওর থেকে কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, প্লিজ টাচ করবেন না, দরকার নেই আপনার এই সিম্পাথির। ছোট লোকদের গা থেকে রক্ত ঝরলে তাতে তেমন কিছু যায় আসে না। ঈশানের কথায় নিশি অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। রাফিন এসে ঈশানের হাতটা চেপে ধরে বলতে লাগলো, অনেকখানি কেটে গেছে দেখি। আরে না, কিছু হবে না, এমনিতে সেরে যাবে। সব সময় এত বুঝিস কেন? যেতে বলছি চল হসপিটালে চল। যাবো, দাঁড়াও, ওকে বাসায় পাঠিয়ে দিই। তোমার হাত থেকে তো রক্ত পড়ছে, তুমি আগে হসপিটালে যাও, আমাকে নিয়ে ভাবতে হবে না, তুমি চলে যেতে পারবো। বললাম না আমাকে নিয়ে ভাবতে হবে না। অনেক নাটক দেখিয়েছেন, আর কোনো নাটক দেখাবেন না প্লিজ, যার কারণে আমাকে আরও কষ্ট পেতে হয়। ঈশানের কথা এবার রাফিন পকেট থেকে একটা রুমাল বের করে ওর হাতটা বেঁধে দিল। এর মাঝে ঈশান রিক্সা দেখতে পেয়ে বলল, মামা, এই ম্যাডামকে ওনার বাসার সামনে নামিয়ে দিন তো। কথাটা বলেই ঈশান নিশির হাত ধরে জোর করে ওকে রিকশায় উঠিয়ে দিয়ে তারপর রিক্সাওয়ালাকে চলে যেতে বললে রিক্সাওয়ালা চলে গেল। রাফিন ঈশানকে নিয়ে হসপিটালের দিকে চলে গেল। তো সেই দিন ঈশান সন্ধ্যার দিকে বাসায় আসতেই নিশির আব্বু আম্মু খেয়াল করলো ঈশানের হাতে ব্যান্ডেজ, কিন্তু ওকে একটাবারও জিজ্ঞেস করলো না ওর কি হয়েছে। তাই ঈশানের একটু খারাপ লাগলো। নিশির আব্বু আম্মু এখন ঈশানের সাথে ভালোভাবে কথা বলে না, তারপরও তেমন কিছু মনে করে না। ও নিজেকে যতই নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে, নিশি ওকে ততটাই নিচে নামাবে, তাই ঈশান আর সেটা চেষ্টা করে না। তো নিশি ওই ঘটনার পর থেকে বাসায় এসে বারবার শুধু ঈশানের কথাগুলোই ভাবছিল। ওর মনে হচ্ছিল ও ভুল করছে, ওর মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। তো রাতে খাওয়া দাওয়ার পর নিশি ঈশানের সাথে কথা বলতে গেলে ও কোনো কথা না বলে নিচে শুয়ে পড়লো। তখন নিশি হতাশ হয়ে রুমে গিয়ে ভাবতে লাগলো, ও আমার উপরে অনেক বেশি রাগ করে আছে, ওর রাগ করাটাই স্বাভাবিক। আমি ওর সাথে যে বাজে বিহেভগুলো করেছি তারপর ও আমাকে কখনোই মাফ করবে না। আমি কখনো ওকে সবার সামনে সব সময় ছোট করি। আমার রাগ আর অহংকারের জন্য যে মানুষটাকে কিনা আমি এতটা ঘৃণা করি সে একবারও আমার প্রতি প্রতিশোধ নেওয়ার কথা চিন্তাও করেনি, অথচ আমি ওর পেছনে আটার মতো লেগে আছি। পরদিন ঈশান কলেজে চলে যায়। সেখানেও নিশি ওর সাথে কথা বলার চেষ্টা করলে যখন ঈশান ওকে এড়িয়ে যায় তখন নিশির বান্ধবী সোনিয়া বলে, ছোট লোকদের নাটক দেখলে আর বাঁচে না। এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভাবছিস এইসব নাটক হলে আমাদের সামনে তোর স্ট্যাটাস বাড়াতে পারবি? কখনই না। না ম্যাডাম, আমি সেটা কোনোদিনও চেষ্টা করিনি। কোথায় আপনার আকাশের চাঁদ আর আমি কোথায় বামন, তাই চাঁদে হাত বাড়াতে চাই না। আমার মুখের উপর তর্ক করিস? তুই দেখেছিস নিশির তোর থেকে কতটা বড় লোক, আর তুই কি করে ওকে বিয়ে করতে পারলি? হ্যাঁ ম্যাডাম, কথাটা কি ভুল বললেন না? বিয়েটা কি আমি আপনার ফ্রেন্ডকে করেছিলাম নাকি ও জোরপূর্বক আমার লাইফে এসেছিল? যাই হোক, আপনার ফ্রেন্ডকে বলে দিবেন এই সম্পর্ক রাখতে চাইলেও আমি রাখবো না। 6টা মাস পূরণ হয়ে গেলে আমি যেভাবেই হোক এই সম্পর্কটাকে শেষ করে দেব। নিশি ফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। আজকে প্রথমবার নিশি কিছু বলতে গিয়েও বলতে পারলো না। ঈশান চলে গেলে নিশি মাথা নিচু করে রইল। তখন সোনিয়া বলল, কিরে চুপ করে আছিস কেন? ও তোকে এত কথা শুনে গেল আর তুই কিনা এভাবে চুপ করে আছিস? এর উচিত জবাব দিবি না? কি বলবো বলো, আমার না আর এগুলো ভালো লাগে না।
আমার মনে হচ্ছে আমি শুধু শুধু ওর সাথে ঝামেলা করছি। আমি এমনটা না করলেও পারতাম। মানে? নিশি সোনিয়াকে সেদিনের ঘটনা কি খুলে বলল। সেদিনের পর থেকে নিশি ঈশানকে নিয়ে অনেকটাই ভেবেছে, তাই ওর প্রতি একটা দুর্বলতা নিশির কাজ করতে শুরু করেছে। তো সব শোনার পর সোনিয়া বলল, তাহলে এখন তুই কি বলতে চাইছিস? কি বলতে চাইবো আমি? এই ঘটনাটা আড়াল থেকে নীলা আর রাফিন দাঁড়িয়ে শুনে ফেলল। ও, আপনাদের একটা কথা বলতে ভুলেই গেছি, এই কয়দিনের মধ্যে নীলার রাফিনের রিলেশনটা হয়ে গেছে। ওরা চায় নিশি আর ঈশানের মধ্যে যে ঝামেলাটা আছে ওটা মিটে যাক, আর ওরা খুব সুখে শান্তিতে থাকুক। কিন্তু নিশি হয়তো সেটা চায় না। ও সেদিন ঈশান 2টা ক্লাস করে নিশির আগে বাসায় চলে যায়। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলে তখন ওর ফোনটা বাজতে শুরু করে। এর মাঝে নিশির আম্মু রুমে চলে আসে। তারপর সে দেখে ঈশানের ফোনটা বাজছে। তখন উনি ফোনটা হাতে নিয়ে খেয়াল করে একটা আননোন নাম্বার। বারবার ফোনটা বাজছে, তাই আম্মু ফোনটা রিসিভ না করে পারলো না। রিসিভ করতেই ও পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। ও পাশ থেকে এমন ঈশানকে নিয়ে এমন কথা কিছু বলা হলো, যার জন্য নিশির আম্মু ঈশানকে আরও খারাপ ভাবতে শুরু করে দিল। এর মাঝে ঈশান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো নিশির আম্মু ওর ফোনে কার সাথে যেন বেশ কড়া করে কণ্ঠে কথা বলছে। ঈশান চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। তখন নিশির আম্মু ফোনটা কেটে দিয়ে বলতে শুরু করলো, ছি ঈশান ছি, আমি তোমাকে নিজের ছেলের মতো ভাবতাম, আর তুমি কিনা এমন বাজে একটা কাজ করলে। তোমার মতো ছেলের সাথে কিনা আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি। আমি নিজ হাতে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম শুধু আমার মেয়ের ভালোর জন্যই। তোমার মতো একটা বাজে আর ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দিলাম, যে কিনা ঘরে স্ত্রী থাকতে অন্য মেয়ের সাথে রিলেশন রাখে। সেই ছেলে আর কতটা ভালো হতে পারে সেটা আমরা জানতে বাকি নেই। নিশির আম্মু ঈশানকে একের পর এক কথা শুনিয়ে যাচ্ছে, আর ও চুপচাপ মাথা নিচু করেই আছে, কিছু বলতে গিয়েও বলতে পারছে না। এমন সব কথা শোনার পর ঈশানের মনে হচ্ছে এর থেকে মরে যাওয়াটা অনেক বেশিই ভালো ছিল। প্রত্যেকটা দিন নিশির আব্বু আম্মুর কাছে নিশি ওকে ছোট করে যাচ্ছে। আজকে হয়তো ও নতুন কোনো নাটক করেছে, যার জন্য ওর আম্মু ঈশানকে আরও বাজে ভাবলো। আসলে যে মেয়েটা ঈশানকে ফোন করেছিল সে নিশিদের আরেকটা ফ্রেন্ড। নিশি ঈশানকে ওর আব্বু আম্মুর সামনে ছোট বানানোর জন্য কয়েকটা দিন আগে ওকে এমন একটা নাটক করতে বলেছিল। তো এবার ঈশান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আন্টি, আপনি ঠিকই বলেছেন, আমার মতো বাজে মানুষ হয় না। কিন্তু জানেন তো আন্টি, এই বাজে মানুষটা না এমন কোনো কাজ করেনি যার জন্য আপনাদের সম্মানটা নষ্ট হয়। কিন্তু তারপরও আপনার মেয়েটা আমাকে সবার সামনে এরকম বাজে বানিয়ে দিয়েছে, যার জন্য আমার নিজের আব্বু আম্মুই আমাকে বিশ্বাস করে না। তাহলে আপনারা কি করে করবেন? আন্টি চিন্তা করবেন না, বাজে ছেলেটার সাথে আপনাদের আর থাকতে হবে না। আর আপনার মেয়ে যে নাটকটা সাজিয়েছে না, কিছুদিন পর সেটা আপনাদের সামনে চলে আসবে। তখন আপনারা সেটা খুব ভালো করে বুঝতে পারবেন। আজকে নিশির আম্মুর কথা শুনে ঈশানের ওদের বাসায় থাকার মতো ইচ্ছেটাই মরে গেল। তাই ও আর সেখানে দাঁড়ালো না, বেরিয়ে পড়লো। তারপর নদীর পাড়ে গিয়ে বেশ কিছুক্ষণ বসে রইল। বিকেলের দিকে রাফিন ঈশানকে ফোন করতেই ও রাফিনকে সবটা বলল। তখন রাফিন গিয়ে ওর সাথে সময় দিতে লাগলো। ঈশান ভাবছে যতদিন এই শহরে থাকবে ততদিন নিশি ওকে সবার সামনে ছোট করবে। তাই এই শহরটা ছেড়ে দিলেই হয়তো নিশি আর ওকে এভাবে আর ছোট করতে পারবে না। তাই ও সিদ্ধান্ত নিয়েছে এই শহর ছেড়েই চলে যাবে। ঈশান এক মনেই কথাগুলো ভাবছে। তাই রাফিন বলল, কিরে, কি এত ভাবছিস বলতো? তেমন কিছু না, ভাবছি যে যে সম্মতে বেঁচে আছে ওইটুকু শেষ হওয়ার আগে এই শহর ছেড়ে আমার চলে যাওয়া উচিত। তাহলে হয়তো নিশি আর আমাকে কারোর সামনে ছোট করতে পারবে না। সবাই আমাকে এমনিতেই বাজে ভাবে, কিন্তু তারপরও যেটুকু সম্মান আছে সেটুকু তো থাকবে। তাই অনেক ভেবেছি এই শহর ছেড়ে চলে যাব। কিন্তু কোথায় যাবি? আর কি জন্য উল্টাপাল্টা কথা বলছিস? আর আগের বয়সে এরকম পাগলামি করিস না তো ভাই। আরে না, কোনো পাগলামি করছি না, আমি যেটা করছি ঠিকই করছি। শোন, তুই এই কথাগুলো কাউকে বলিস না। আমি চাই না এটা ফ্ল্যাশ হোক, তাহলে নিশি আবার কোনো নতুন নাটক করে আমাকে ঠিকই আটকে দেবে। এবার রাফিন কিছু একটা ভেবে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু আমার একটা কথা রাখবি। হ্যাঁ বল। শোন, আমার মনে হয় তোকে এই শহর নাই, দেশটা ছেড়ে দিলেই ভালো হয়। মানে? দেখ, নিশি তোকে এই শহরে ভালো থাকতে দিবে না, সবার সামনে তোকে ছোট বানাবে। আর তুই দেশে থাকলে বারবার ও তোকে অপমান করবে। এক, এখান থেকে গেলে তুই পড়ালেখা চালাতে পারবি না, কারণ তোর আব্বু আম্মুর সাথে তুই যোগাযোগ করলে নিশি সেটা জেনে যাবে। তাই তোকে হয়তো কোনো কাজ করতে হবে, আর কাজ করে নিজের পড়ালেখার খরচটা চালিয়ে উঠতে পারবি না। তাই আমি বলি কি, আমি তোকে হেল্প করব,
তুই দেশের বাইরে গিয়ে পড়ালেখা কর। এতে তুই নিশিকে এসে দেখিয়ে দিতে পারবি এই গরিব ছেলেটাও চাইলে অনেক কিছুই করতে পারে।